আসসালামু আলাইকুম। সবাইকে শুভেচ্ছা জানিয়ে কুরাইশ নিউজের রাতের সংবাদ শুরু করছি। আমি রফিকুল ইসলাম। শুরুতেই সংবাদ শিরোনাম। নদীর পানির ন্যায্য হিস্যা প্রাপ্তি কারো করুণার বিষয় নয়, মন্তব্য তারেক রহমানের। কুয়েটে ছাত্রদের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ, ধাওয়া পাল্টা ধাওয়া। পাকিস্তানের পণ্যবাহী ট্রাকের বহরে হামলা, ৫ সৈন্যসহ নিহত ৬। এবং আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসির ঘরে একদিনে ৩ শিরোপা। এবার বিস্তারিত, শুরুতেই জাতীয় প্রসঙ্গ। দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি করতে সারা দেশে একযোগে পরিচালিত হচ্ছে অপারেশন ডেভিল হান্ট। এই অপারেশন যৌথভাবে পরিচালনা করছে সেনাবাহিনী, বিজিবি, র্যাব, পুলিশ ও পুলিশের গোয়েন্দা শাখা ডিবি। গোয়েন্দা সংস্থাগুলোর তথ্য অনুযায়ী বিভিন্ন প্রযুক্তির ব্যবহার করে অপারেশনে সন্ত্রাসীদের গ্রেপ্তার করা হচ্ছে। নতুন এই অপারেশনে আইন শৃঙ্খলা পরিস্থিতির কতটা উন্নতি হয়েছে নগরবাসীর ভাবনায় তুলে এনেছেন আমাদের রিপোর্টার জাকির হোসেন। এটা নিয়ে জনমনে এখনো সন্দেহ আছে আর কি। বড় ধরনের এই পর্যন্ত এখন কোনো অকারণ শুনি নাই। পুলিশ ধরতে পারে না, তাদের কাছে না বললে কিভাবে হবে। কমছে, তবে ওরকম চোখে পড়ার উদ্দেশ্য মতন না। স্বরাষ্ট্র মন্ত্রণালয় কর্তৃক অপারেশন ডেভিল হান্ট প্রণয়নের পর থেকেই মূলত প্রায় এখন পর্যন্ত ৫,০০০-এর উপরে অপরাধীদের ধরা হয়েছে। অপারেশন ডেভিল হান্টের ফলে জনগণের কাছে বা নগরবাসীর কাছে আসলে আইন শৃঙ্খলা কতটুকু উন্নতি হয়েছে তা জানার চেষ্টা করব কুরাইশ নিউজের পর্দায়। দর্শক, কুরাইশ নিউজ সবসময় মানুষের দুর্ভোগ এবং দেশের স্বার্থে কাজ করতে অঙ্গীকারবদ্ধ। অপারেশন ডেভিল হান্ট চলছে সারা দেশে, ধরপাকড় চলছে, অপরাধীদের ধরার চেষ্টা করছে। আসলে আপনি কি মনে করেন যে অপারেশন ডেভিল হান্টে মানে যারা অপরাধী আছে তারা ঠিকমতো কি ধরা পড়বে বা আইন শৃঙ্খলার কি উন্নতি হবে? হলে তো ভালো, কিন্তু এখন পর্যন্ত টিভি বা পেপারে তো ওই ধরনের কোনো মানে চিহ্নিত সন্ত্রাসী বা যারা অপরাধ করছে তাদেরকে তো ওইভাবে দেখা যাচ্ছে না। এটা নিয়ে জনমনে এখনো সন্দেহ আছে আর কি। এই হচ্ছে মানে আমার যা মনে হয় সেটাই আমি বললাম। যদি ধরা পড়ে তাহলে তো ভালো, যারা অপরাধী বা সন্ত্রাসী তাহলে খুবই ভালো। তাহলে মানে অন্তত সাধারণ মানুষ কিছুটা হলে শান্তিতে থাকতে পারবে। না, উন্নতি হয়েছে। আমি এ পর্যন্ত এখানে কোনো করাপশন দেখি না যে কেউ কিছু করছে বা বা পিছিয়ে দৌড়াচ্ছে, দেখছে না। তবে নর্মালি আমি সকালে অফিস যাই, রাতে আসি, বুঝলেন না। আমার আসতে তো 9-10টা বাজে। তো কি বলে মানে অফিস আমি একটু পরেই যাবো। আমার অফিস বনশ্রীতে, বুঝছেন। তারপর আপনার এখানে রাতের বেলা যে ঘটনাটা ঘটে বা ফজরের ওয়াক্তে, ওই যে আছে না ছেঁচড়া চোর আছে, যে বেয়ে উঠলো, মোবাইল চুরি করলো, এগুলি ধরা পড়ে প্রায়। নাইট গার্ডরাই ধরে। আমাদের যে স্ট্যান্ডার্ড নাইট গার্ডগুলো আছে না, এরাই ধরে ফেলে কিন্তু, এবং পানিশমেন্টও পায়, মাপটাপ থেকে চলে যায়। কিন্তু বড় ধরনের এই পর্যন্ত এখন কোনো অকারণ শুনি নাই। না, তেমন ধরতে পারতেছে না পুলিশে। পুলিশ ওদেরকে বললে কি হবে, তার পুলিশ অন্য খানে থাকে, অন্য খান জায়গায়। আর এই যেখানে পুলিশ ধরতে পারে না, তাদের কাছে না বললে কিভাবে হবে। ইনশাল্লাহ কিছুটা সফলতা অবশ্যই বলা যাবে, কারণ আমরা সবসময় রোড গার্ডে থাকি। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দিনের বেলা রাত্রেবেলা সর্বক্ষণ থেকে পাহারাদারে থাকে, এবং কিছুদিন আগে এখান থেকে কিছু লোক ধরছে, মানে যারা ছিনতাই বা বিভিন্ন অপরাধের সাথে জড়িত। মোটামুটি এক পর্যায়ে বলা যায় কিছুটা একটু উন্নত হবে। এই যে যে ধরপাকড় চলছে, এতে করে আপনার কি মনে হয় যে অপরাধ কমেছে নাকি আরো বেড়ে গেছে? অপরাধ তো কমছে, তবে ওরকম চোখে পড়ার উদ্দেশ্য মতন না। কিছু কিছু কোন কোন জায়গায় শুনতাছি এগুলি ধরা খাইতাছে, ধরা পড়তাছে, এটি তদন্ত চলছে। কিছু কিছু জায়গায় ধরাও পড়ছে, কিন্তু আমরা তো আর মনে করেন বিভিন্ন জায়গায় যাইও না, মানে আমার সামনে পড়ও না। মানে ব্যাপার হলো আমরা টিভিতে ঘোষণা যেটা দেয় আমরা এটা শুনি আর কি, এটা দেখি। আমি মনে করি যে বাংলাদেশে এখনো সফলতা হয় নাই। কারণ কি লেগা, বাংলাদেশের ভিতরে এখনো ছিনতাই, সন্ত্রাস এখনো বহুত রয়ে গেছে। এখন পর্যন্ত ডেভেলপ হয়নি আমাদের বাংলাদেশে। এখন নতুন যে কোনো সরকার আসুক, বা বিএনপি ক্ষমতা আসুক, বা জামাত আসুক, এরা আসলে আমার মনে হয় বাংলাদেশে ওই সফলতা ফিরে আসবে। সন্ত্রাসী ছিনতাইয়ের থেকে রক্ষা পাওয়া যাবে।
স্বয়ংসম্পূর্ণ চাকরিবিধি প্রণয়ন করা না করলে আগামী ৩ কার্যদিবসের মধ্যে মেট্রো রেল চালানো থেকে বিরত থাকার ঘোষণা দিল ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড ডিএমটিসিএল এর সরাসরি উন্মুক্ত নিয়োগের মাধ্যমে নিরাপত্তাপ্রাপ্ত স্থায়ী কর্মকর্তা-কর্মচারীরা। সোমবার সংবাদ মাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ হুঁশিয়ারি দেন তারা। বিজ্ঞপ্তিতে বলা হয়, ডিএমটিসিএল এর সরাসরি উন্মুক্ত নিয়োগের মাধ্যমে নিয়োগপ্রাপ্ত স্থায়ী কর্মকর্তা-কর্মচারীদের চাকরি বিধিমালা প্রণয়নের জন্য জোরালো দাবি জানানো হয়। তার পরিপ্রেক্ষিতে রোববার পর্যন্ত ডিএমটিসিএল এর ঊর্ধ্বতন কর্তৃপক্ষের খসড়া চাকরি বিধিমালার উপর বিশদ আলোচনা করেন এবং খসড়া চাকরি বিধিমালার সংশোধন সাপেক্ষে দ্রুত বোর্ড মিটিংয়ের আয়োজনের মাধ্যমে স্বয়ংসম্পূর্ণ চাকরি বিধিমালা প্রণয়ন করবেন বলে আশ্বাস দেন। উত্তরাঞ্চলের তিস্তাপাড়ের পানিবঞ্চিত মানুষেরা আজ সারা বিশ্বকে জানিয়ে দিতে চায়, ভারতের সঙ্গে বাংলাদেশের যে ৫৪টি অভিন্ন নদী রয়েছে, এসব নদীর পানির ন্যায্য হিস্যা প্রাপ্তি কারো করুণার বিষয় নয় বলে দাবি করলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। মঙ্গলবার বিকেলে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিস্তা নদী রক্ষা আন্দোলনের টানা ৪৮ ঘন্টায় জাগো বাহে তিস্তা বাঁচাই কর্মসূচির সমাপনী সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন। তারেক রহমান এ সময় বলেন, এটা আন্তর্জাতিক আইন অনুযায়ী বাংলাদেশের প্রাপ্য, এটি বাংলাদেশের মানুষের অধিকার। আন্তর্জাতিক তিস্তা নদীর পানি ন্যায্য হিস্যা আমাদের জন্য আজকের বাংলাদেশকে আন্দোলন করতে হচ্ছে, যা মোটেই কাম্য নয় বলেও তিনি জানান। গণতান্ত্রিক দলগুলোর পক্ষ থেকে জাতীয় নির্বাচনের কথা শুনলেই অন্তর্বর্তীকালীন সরকারের কেউ কেউ বিচলিত হয়ে ওঠেন। প্রিয় দেশবাসী, প্রিয় ভাই বোনেরা, আমাদের অবশ্যই মনে রাখা প্রয়োজন, জাতীয় নির্বাচন নিয়ে এক এক উপদেষ্টা এক এক রকমের বক্তব্য এই খুনি মাফিয়া চক্রের সামনে বিশৃঙ্খলা সৃষ্টির পথ সুগম করে দেয়। এই জন্যই বিএনপি বারবার এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি তাদের কর্মপরিকল্পনার রোড ম্যাপ ঘোষণা করার আহ্বান জানিয়েছে, প্রতিবার আহ্বান জানিয়েছে। তিস্তা তীরের প্রিয় ভাই বোনেরা, 2 দিন ধরে আপনারা আপনাদের দাবি নিয়ে তিস্তা পারের 11টি পয়েন্টে আপনারা কর্মসূচি পালন করেছেন। আপনাদের এই আন্দোলন অবশ্যই ইনশাল্লাহ বৃথা যাবে না। আপনাদের এই আন্দোলনে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন ত্বরান্বিত হবে। ইনশাল্লাহ জনগণের ভোটে বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে অবশ্যই আমরা সকলকে সাথে নিয়ে তিস্তার সমস্যার সমাধান করব। তবে এই যে একটু আগে যতগুলো কথা বললাম, যে কিভাবে আমরা কি উপায় কি করব তিস্তার পাড়ের মানুষের সমস্যার সমাধানের জন্য, কিভাবে তিস্তা মহাপরিকল্পনা যে বাস্তবায়ন করব বা বাস্তবায়ন করার যে অঙ্গীকার করেছি, এই কাজ যদি আমাদেরকে করতে হয় তবে আপনাদেরকে একটি দায়িত্ব পালন করতে হবে, আপনাদেরকে একটি কাজ করতে হবে। সেজন্য আগামী জাতীয় নির্বাচনে আপনাদেরকে আপনাদের প্রিয় দল বিএনপির পাশে থাকতে হবে। বিএনপির দরকার আপনাদের সমর্থন। আপনাদের সমর্থন থাকলে, দেশবাসীর সমর্থন থাকলে ইনশাল্লাহ আমরা এই ধরনের তিস্তা সহ আরো যেই কাজগুলো আছে ইনশাল্লাহ সেই কাজগুলো বা সেই সমস্যার সমাধান করার আমরা সুযোগ পাবো ইনশাল্লাহ। প্রিয় ভাই বোনেরা, ইনশাল্লাহ ভবিষ্যতে তিস্তা পারে নয়, দেখা হবে আপনার গ্রামে আর দেখা হবে আপনার ঘরে। আসুন, এই যে গত 2 দিন ধরে আমরা সকলে মিলে এখানে একত্রিত হয়েছি, এই যে হাজারো লক্ষ মানুষ গত 2 দিন ধরে যে আপনারা এখানে প্রতিবাদ গড়ে তুলেছেন, সারা বিশ্বকে দেখিয়েছেন কিভাবে ন্যায্য অধিকার প্রতিষ্ঠা করার জন্য বাংলাদেশের মানুষ, তিস্তা পারের মানুষ ঐক্যবদ্ধ হতে পারে নিজেদের অধিকার আদায়ের জন্য। আসুন, আজকের এই 2 দিনের এই কর্মসূচিতে আমরা প্রতিজ্ঞা গ্রহণ করি। কি সেই প্রতিজ্ঞা?
সেই প্রতিজ্ঞা হলো জাগো বাহে তিস্তা বাঁচাও, জাগো বাহে বাংলাদেশ বাঁচাও। এই হোক আমাদের স্লোগান। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান বলেছেন, স্বৈরাচার পতন হলেও এখনো দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়নি। তাই গণতন্ত্র প্রতিষ্ঠায় এখন নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তরের বিষয়ে বর্তমান সরকারের সর্বোচ্চ গুরুত্ব দেওয়া উচিত। মঙ্গলবার সকালে জাতীয় প্রেস ক্লাবের এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। মঈন খান এ সময় বলেন, অন্তর্বর্তীকালীন সরকারকে জনগণের আবেগকে উপলব্ধি করতে হবে, অথচ এ সরকার গেল 6 মাসে সাহসিকতার সঙ্গে দেশ পরিচালনার দায়িত্ব পালনের বার্তা জনগণকে দিতে পারেনি। বাংলাদেশের মানুষ সরকারকে যে ম্যান্ডেট দিয়েছে তা রক্ষা করতে হবে। কোনো ব্যক্তি বা গোষ্ঠীকে সন্তুষ্ট করতে এ সরকার আসেনি বলেও জানান তিনি। একজন মানুষের কত অর্থের প্রয়োজন হয়, যারা আজকে হাজার হাজার কোটি টাকা বাংলাদেশ থেকে পাচার করে নিয়ে গিয়েছিল, তারা সেই অর্থ আজকে কোথায় ভোগ করতে পারছে? তাহলে কি লাভ? সমস্যাটি হয়েছে কি, যে ক্ষমতা হয়ে গিয়েছে, the power has become the depository of resources, অর্থাৎ ক্ষমতা হয়ে গেছে অর্থবিত্ত বৈভবের উৎস। কাজে আমরা পাগল হয়ে ক্ষমতার দিকে দাঁড়িয়ে, সেটা হচ্ছে মূল সমস্যা। এই রিফর্ম যতক্ষণ না করতে পারি ততক্ষণ কোন রিফর্ম কমিশনে কোনো কাজ হবে বলে আমি বিশ্বাস। ঠিক আজকে এই নৈতিকতা আমাদের বাংলাদেশের মানুষের ফিরিয়ে আনতে হবে। এখানে আমি আরো একটি বিষয় আমি অকপটে স্বীকার করছি, এখানে কিন্তু নেতৃত্বের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ঠিক প্রধানমন্ত্রী, দেশের প্রধানমন্ত্রী পেপারের ভিতরে আছে, এই দেশের প্রধানমন্ত্রী যখন তার নিজের বাড়ির একজন কর্মচারীর উদাহরণ দেয়, তাহলে সেই প্রধানমন্ত্রী সম্বন্ধে বাংলাদেশের মানুষের কি ধারণা হবে? এই যদি নেতৃত্ব হয় তাহলে তো দেশের মানুষের তো শেখার কিছু নেই। কার কাছ থেকে শিখবে, কাকে দেখে শিখবে? ফলশ্রুতিতে যা হবার তাই হয়েছে। আজকে কেন আমরা বলছি, আমরা অভিযোগ করছি যে সব প্রশাসনের ভিতরে আওয়ামী লীগের প্রেতাত্মা রয়ে গেছে। আমরা বলছি তো, সবাই তো বলছে বাংলাদেশে। কেন বলছে? কেন এই প্রশাসনকে এই অবস্থা হয়েছে? তার কারণ এই প্রশাসনকে যারা নেতৃত্ব, রাজনৈতিক নেতৃত্ব, তারা অপব্যবহার করে এই প্রশাসনকে ধ্বংস করেছে। আমি প্রশাসনকে দোষ দেব। তাদের এমন পরিস্থিতি, সব প্রশাসনিক অফিসারই যে খারাপ কাজ স্বেচ্ছায় করেছে তা না, আছে কিছু স্বেচ্ছায় করেছে এবং অন্য অনেকে বাধ্য হয়ে করেছে। তারা পুলিশ বিভাগকে ধ্বংস করে দিয়েছে, তারা বিচার ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে, করেনি কোনটা, পুরো দেশকে তারা ধ্বংস করে দিয়েছে। আজকে আমাদের সেই নৈতিক শক্তি তো আমরা দেখাতে পারিনি। তারা কি একজন জাজ কি মাথা উঁচু করে বলেছিল যে ল ডিপার্টমেন্ট থেকে যে জাজমেন্ট লিখে দেওয়া হয় সেটা পড়ে আমি রায় দিতে পারবো, আমি আমার নিজের রায় আমি নিজে রাখবো আইনের ভিত্তিতে? একজন জাজ কি সেটা বলতে পেরেছিল? পারেনি। কেন? তার সেই মরাল স্ট্রেংথ কেন ছিল না? সেই প্রশ্ন আসলে করতে হবে। একজন সচিব কেন ডিফাই করতে পারেনি? একজন সচিব ডিফাই করতে পারেনি কেন? একটা অন্যায় আদেশ, একটা আইন আছে বিলাতে, আমি সেটা উল্লেখ করতে চাই। যে অনেকে বলে যে আমার উপরওয়ালা আমাকে এই আদেশ দিয়েছে, আমি এটা করতে বাধ্য হয়েছি। এটা কোনো আইন নয়। আইনটি হচ্ছে এই যে তোমার উপরওয়ালা যারা সরকারি চাকরিতে আছেন বা এই ধরনের, আমার কারো উপরওয়ালা যদি কোনো অন্যায় আদেশ বা অন্যায় কাজ করতে বলে, অধস্তন অফিসার বা কর্মকর্তার সেই moral and legal অধিকার রয়েছে টু ডিফাই দ্যাট অর্ডার। এটা আমাদের বাংলাদেশের সবাই ভুলে গেছে। এবার জেলার সংবাদ। খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কুয়েটে ছাত্র রাজনীতি বন্ধের দাবি নিয়ে উত্তেজনা এবং ছাত্রদের দু গ্রুপের মধ্যে সংঘর্ষ ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। মঙ্গলবার দুপুরে কুয়েট ক্যাম্পাসে এই ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে শিক্ষার্থীরা ছাত্র রাজনীতি ঠিকানা এই কুয়েটে হবে না, দাবি মোদের একটাই, রাজনীতি মুক্ত ক্যাম্পাস চাই সহ বিভিন্ন স্লোগান দিতে দিতে বিশ্ববিদ্যালয়ের
ছাত্র হলগুলো প্রদক্ষিণ করেন। এ সময় কেন্দ্রীয় জামে মসজিদের সামনে তাদের সঙ্গে ছাত্রদের অন্য একটি গ্রুপের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার শুরু হয়। পরবর্তীতে কুয়েট ক্যাম্পাসের পাশাপাশি কুয়েট সংলগ্ন রোডেও ধাওয়া পাল্টা ধাওয়া ছড়িয়ে পড়ে। বর্তমানে ক্যাম্পাসে চরম উত্তেজনা বিরাজ করছে। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। পাকিস্তানে পণ্যবাহী ট্রাকের বহরে হামলা চালিয়েছে বন্দুকধারীরা। এতে 6 জন নিহত হন। নিহতদের মধ্যে 5 জন সৈন্য। এ সময় আহত হন আরো অনেকে। মঙ্গলবার বার্তা সংস্থা এএফপি এক প্রতিবেদনে এই তথ্য জানায়। বার্তা সংস্থাটি বলেছে 20 জনেরও বেশি বন্দুকধারী পাকিস্তানের একটি অঞ্চলে খাদ্য সরঞ্জাম বহনকারী কয়েক ডজন ট্রাকের একটি কনভয়কে আক্রমণ করে। এ সময় তারা 6 জনকে হত্যার পাশাপাশি ট্রাকগুলো লুট করেছে বলে জানিয়েছে পুলিশ কর্মকর্তারা। পণ্যবাহী ট্রাকের এই বহরটি সশস্ত্র পাহারায় আফগানিস্তানের সীমান্তবর্তী কুররাম শহরে যাচ্ছিল। জানাবো খেলার খবর। আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসির ঘরে একদিনে 3টি শিরোপা এসেছে। শুনতে অবাক লাগলেও বিষয়টি সত্য। অনূর্ধ্ব 13 দলের হয়ে ওয়েস্টার্ন কাপের শিরোপা জিতেছে মেসির বড় ছেলে থিয়েগো মেসি। দ্বিতীয় ছেলে মাতেও মেসির শিরোপা জিতেছেন অনূর্ধ্ব 11 দলের হয়ে এবং ছোট ছেলে চিরো মেসি জিতেছেন খুদে দলের হয়ে। মঙ্গলবার নিজের ভেরিফাইড ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে মেডেল পরা এবং ট্রফি হাতে সন্তানদের সঙ্গে মেসি সহ নিজের ছবি পোস্ট করেছেন আন্তোনেল্লা রোকোজ্জু। এদিন মেসির ছোট ছেলের চিরোর একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে রীতিমতো তোলপাড় ফেলেছে। সংবাদ শেষ করব বিনোদন অঙ্গনের খবর দিয়ে। রহস্যজনক মৃত্যু হয়েছে দক্ষিণ কোরিয়ার 24 বছর বয়সী অভিনেত্রী কিম সে রনের। সম্প্রতি অভিনেত্রীর বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। তবে মৃত্যুর কারণ কি তা নিয়ে স্পষ্ট ছিল না শুরুতে। এবার জানা গেল অভিনেত্রীর মৃত্যুর রহস্য। দেশটির সংবাদ মাধ্যম ইয়োনহোপ নিউজ এজেন্সি জানায়, সদ্য প্রয়াত কিম সেরন আত্মহত্যার সিদ্ধান্ত নিয়েছিলেন। অভিনেত্রী আত্মহত্যা করলেও সেখানে কোনো সুইসাইড নোট পাওয়া যায়নি। এদিকে আরও কিছু গণমাধ্যম জানায়, কিম সেরন এক বন্ধু রোববার তার সঙ্গে ফোনে যোগাযোগ করার চেষ্টা করেছিলেন। অভিনেত্রীকে ফোনে না পাওয়ায় বাড়ির লোকদের খবর দেওয়া হয়। এরপরই বিকেলে অভিনেত্রীর মৃত্যুর খবর জানা যায়। সংবাদ শেষ করার আগে সংবাদ শিরোনামগুলো আরও একবার। নদীর পানির ন্যায্য হিস্যা প্রাপ্তি কারো করুণার বিষয় নয়, মন্তব্য তারেক রহমানের। কুয়েটে ছাত্রদের 2 গ্রুপের মধ্যে সংঘর্ষ, ধাওয়া পাল্টা ধাওয়া। পাকিস্তানের পণ্যবাহী ট্রাকের বহরে হামলা, 5 সৈন্যসহ নিহত 6। এবং আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসির ঘরে একদিনে 3 শিরোপা। দর্শক, এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। সবশেষ সংবাদ দেখতে চোখ রাখুন কুরাইশ নিউজের পর্দায় অথবা ভিজিট করুন www.qurayshnews.com। কুরাইশ নিউজের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে আপনাদের কাছ থেকে এখনকার মতো বিদায় নিচ্ছে আমি রফিকুল ইসলাম। আল্লাহ হাফিজ।